আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা এবং ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আজ দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছাড়িয়েছে ১১১ মার্কিন ডলার, যা গেল ৫ মের পর সর্বোচ্চ দাম। এদিন লেনদেনের শুরু হওয়ার পর প্রতি ব্যারেলের দাম বাড়ে ১.৪০%। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১.৮৪ বা ১.৭৫% বেড়ে ১০৭.২৬ পৌঁছেছে, যা ৪ মের পর সর্বোচ্চ। গত সপ্তাহে উভয় ধরনের তেলের দামই ৭% বেশি বেড়েছিল। এদিকে হরমুজ প্রণালী ঘিরে জাহাজে হামলা ও জব্দের ঘটনা বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তির আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা তেলের বাজারে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। আসছে বাজেটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডির নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইনের মাধ্যমে দুষ্টচক্র তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো অলিগার্ক তৈরি করা হবে না বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বিস্তারিত সঞ্জয় অধিকার রিপোর্টে। গত ২ দশকে দেশের জ্বালানি খাত চলে গিয়েছিল মাফিয়া চক্রের দখলে। এখনও যার কুফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে। এমন অবস্থায় ভবিষ্যতের জন্য বিকল্প জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সেমিনার। আলোচকেরা বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানিতে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে সেই অর্থ দিয়ে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নবায়নযোগ্য জ্বালানিতে যাবো আমরা, এটা অর্জন করব, এই যে কথাগুলো বলা হয়, এটা রেটরিকই থেকে যায়, এটা আর সামনে বাস্তবায়ন হয় না। এই ৬২,০০০ কোটি টাকা দিয়ে এই সাবসিডি, এটা দিয়ে আমরা প্রায় ১০,০০০ মেগাওয়াট আমরা সোলার করতে পারি। রিনিউয়েবল এনার্জিকে যদি গ্রো করতে চায়, দীর্ঘমেয়াদী ফান্ডিং দরকার হয়। নবায়নযোগ্য জ্বালানি হতে পারে ভবিষ্যতের রক্ষা কবচ, আর এজন্য বিশেষায়িত মন্ত্রণালয় করার সুপারিশ উঠে আসে। একটি বিশেষায়িত মন্ত্রণালয় হলে আমার ধারণা যে নবায়নযোগ্য বা বিকল্প জ্বালানির জায়গাগুলোতে গতি বৃদ্ধি পাবে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের করা চুক্তিতে দাসখত দেয়া হয়েছে, কিন্তু জ্বালানি খাতে আর কোনো অলিগার্ক তৈরি হতে দেয়া হবে না। এই সব চুক্তির জন্য আমাদেরকে দাসখত দেওয়া হয়েছে। জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাঠামোগত এবং ব্যবস্থাগত যে বিষক্রিয়া এবং বিষধর যে চক্র। এখাতে কাঠামোগত ও ব্যবস্থাগত যে বিষচক্র গড়ে উঠেছে তা থেকে জনগণকে মুক্তি দেয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। এলপিজি সিলিন্ডারের গ্যাস মিশ্রণে অনুপাত ঠিক না থাকার জন্য বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গবেষকদের দাবি, বিস্ফোরণ এড়াতে ৯০% অটো গ্যাস স্টেশনগুলোতে নেই পর্যাপ্ত ব্যবস্থা। পাশাপাশি বাসা বাড়িতে নিয়মিত হয় না সিলিন্ডার পরীক্ষা। এলপিজি খাতের সুরক্ষা ও প্রতিবন্ধকতা বিষয়ক আলোচনায় এসব তথ্য জানানো হয়। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ২০২৪ সালের রাজধানীর বেলি রোডের আগুনে প্রাণ হারান ৪৬ জন। একই বছর গাজীপুরে আরেকটি দুর্ঘটনায় মারা যান ১৬ জন। ভয়াবহ এসব দুর্ঘটনার পেছনেই ছিল এলপিজি সিলিন্ডারের লিকেজ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২০২৫ সালের সারা দেশে আগুনের ঘটনা ছিল ২৭,০৫৯টি। এসব ঘটনায় মৃত্যু হয় ৮৫ জনের, আহত হন ২৬৭ জন। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC-তে এলপিজি খাতের সুরক্ষা আর প্রতিবন্ধকতা বিষয়ক এই বৈঠক, যেখানে সামনে আসে বাসাবাড়ি থেকে শুরু করে অটো গ্যাস পাম্পগুলোর নিরাপত্তা ঝুঁকির ইস্যু। Approximately 90% of the auto gas station reportedly operating without valid explosive department license. ১০ কোটি টাকা খরচ করতেছেন, ৫ লাখ টাকা খরচ করতেছেন না, বিকজ আপনার ইমার্জেন্সি শাটডাউন সিস্টেম না হলেও হয়তো চলবে। আজকে যে আমরা এই গোল টিভিতে আলোচনা করছি, আমরা দেশের সুশীল সমাজ, দেশের রেগুলেটরি বডি, আমাদের বাসায় কয়জনের এই সিলিন্ডারের জন্য নিরাপত্তা ব্যবস্থা আছে? ফায়ার এক্সটিংগুইশার আছে কয়জনের বাসায়?
কয়জনের বাসায় ফায়ার ব্ল্যাঙ্কেট আছে? নিজেদের নিরাপত্তা ঘাটতি আছে স্বীকার করলেও অটো গ্যাস স্টেশনগুলোর চাওয়া কমপ্লায়েন্সের মধ্যে থেকে ব্যবসা বান্ধব এলপিজি নীতি। সামনে আসে গ্যাস সিলিন্ডারের তদারকিতে বিস্ফোরক অধিদপ্তরের সীমাবদ্ধতা। প্রবলেমটা হচ্ছে যে বিস্ফোরক অধিদপ্তর থেকে কেউ যদি একটা লেআউট অ্যাপ্রুভাল নিতে হয়, তাকে রিলেটেড আরও 10-12টা প্রতিষ্ঠান থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হয়। এখন সেই ক্ষেত্রে সেই টাইমটা যদি এখানে কাউন্ট করা হয়, আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হবে। এই নীতিমালাটা এতই ত্রুটিপূর্ণ যে আসলে এই নীতিমালা কমপ্লাই করে আমার মনে হয় যদি কেউ চাইতো এখনো একটা এলপিজি স্টেশনও এস্টাবলিশ করা সম্ভব হইতো না। এ সময় এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খাস সংশ্লিষ্ট সবাইকে কমপ্লায়েন্স মানার আহ্বান জানানো হয়। We want to make it self-criticism. আমরা চাই যে কি how do we go forward? আমরা সেফটি নিয়ে অত মাথা ঘামাই না, যেটুকু আমরা মুনাফা নিয়ে ঘামাই। অনুষ্ঠানে ঘুরে ফিরে সামনে আসে এলপিজি সিলিন্ডারের ব্যবহারকারীদের সচেতনতার বিষয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 5 বছরে তথ্য প্রযুক্তি খাতে অন্তত 10 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, প্রযুক্তি উৎপাদন ও রপ্তানির লক্ষ্য অর্জনে সফটওয়্যার ও হার্ডওয়্যারের পাশাপাশি এআই ডেটা সেন্টার স্থাপন, স্টার্টআপ ও ইনোভেশন তহবিল গঠন করা হয়েছে। ডিজিটাল সার্বভৌমত্ব, বিনিয়োগ নীতি প্রণয়নের মাধ্যমে সাইবার নিরাপত্তাও জোরদার করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী প্রান্তিক মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনার কথাও তুলে ধরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে। এতে 37,000 যাত্রী একসঙ্গে ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে পারবেন বলে জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম। দুপুরে বিমানবন্দরে ফ্রি ওয়াইফাইয়ের উদ্বোধন করে মন্ত্রী বলেন, যাত্রী সেবা সহজ করতে বিটিসিএল এর মাধ্যমে এই ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। এছাড়া দেশের আরও 7টি বিমানবন্দর ও 6টি রেল স্টেশনে একযোগে এই ফ্রি ইন্টারনেট সেবা চালু করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই শাহজালালের 3rd টার্মিনাল চালু করা হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। আমরা আজকে এই সেবাটা চালু করেছি, আশা করি আগামীতে আরও আমাদের যে ইশতেহারে যেসব সেবা দেওয়ার জায়গা আছে সেগুলো আমরা দিয়ে যাব। আজকে এখানে যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের এই বিমানবন্দরের মূল লক্ষ্য। জানাবো কোরবানির পশুর খবরাখবর। নারায়ণগঞ্জে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় আরেক খ্যাপাটে মহিষ নেতানিয়াহু। রাগী চাহনি আর যুদ্ধংদেহী আচরণের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নামে 760 কেজি ওজনের এই মহিষটির নাম রাখা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। কেউ ছবি তুলছেন, কেউ আবার দূর থেকে দাঁড়িয়ে দেখছেন তার আচরণ। চোখের চাহনিতেই যেন ভয় ধরিয়ে দেয় দর্শনার্থীদের। নারায়ণগঞ্জের দাসেরগাঁও এলাকায় এসএস ক্যাটেল ফার্মে বেড়ে ওঠা সাদা গোলাপি রঙের মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় উৎসুক মানুষের। গোলাপি গায়ের রং, দানবীয় শরীর আর চোখে মুখে যেন রাজ্যের ক্ষোভ। তার মেজাজ ও আচরণের কারণেই নাম রাখা হয়েছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রেসিডেন্টের মতো নেতানিয়াহু এই জায়গায় এসে দেখি আসলে সে ওদের ঝগড়া লাগায়, তাই গরুটা দেখে বেশি ভালো লাগে। ওর যেরকম শুনি যে নেতানিয়াহু বিশ্ব নিয়ে একটি দুষ্টুমি করে, ঠিক ওরকমই এই এসএস ক্যাটেল ফার্মের নেতানিয়াহুর আকৃতি, গঠন, তার চোখ, চেহারা, তারপর ওর মাথার চুল সবকিছু সেই নেতানিয়াহুর মতোই। খামারি জানান, সাধারণ মহিষের মতো শান্ত নয় এটি। খাবার দিতে গেলেও শিং উঁচিয়ে তেড়ে আসে। নিয়মিত খাবার আর সপ্তাহে 2 দিন গোসল করিয়ে যত্ন নেওয়া হয়। মহিষটির দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। ওটার দাম প্রায় 715 কেজি, একটা হলো 750 কেজি। তো এগুলো 6.5 থেকে 8 লাখ টাকার মধ্যে আর কি আমাদের বেচা বিক্রি চলতেছে। না আমার মেজাজের কারণে কোরবানির হাটে আলাদা আকর্ষণ হয়ে উঠবে নেতানিয়াহু, প্রত্যাশা এই খামারির। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর নারী উদ্যোগ ও আসন্ন জাতীয় বাজেট নিয়ে আমরা কথা বলবো উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়ালের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।